খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, এইবার হিয়ারিংয়ের পালা। আসলে খসড়া তালিকাটা হচ্ছে কি বলবো, অনেকটা সেই পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড পাওয়া যায় না, ঠিক ওই রকম। মানে খসড়া তালিকায় নাম উঠেছে মানে পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনি পেয়েছেন, পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। এরপরে এই যে হিয়ারিং শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে ঝাড়াই বাছাই পর্ব চলবে এবং শেষ পর্যন্ত যারা প্রকৃত ভোটার তাদের নাম ফাইনাল লিস্টে প্রকাশ পাবে। তো নির্বাচন কমিশন এই ব্যাপারে বলেছে যে কেন হিয়ারিং হচ্ছে, কারা কারা হিয়ারিংয়ে যাবে, আমরাও সেটা জানিয়ে দেব। তার সাথে সাথে যারা বিএলও আছেন, বিএলওরা প্রত্যেককে নোটিশ দিয়ে দেবেন যাদের যাদের হিয়ারিং হবে। যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না, ধরে নিতে পারেন তাদের হিয়ারিংয়ের দরকার নেই, তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে, এই জন্য তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে না। কিন্তু যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তারা যদি না যান তাহলে কি হতে পারে সেটা নির্বাচন কমিশনের মুখে আপনারা শুনে নেবেন। আমি এর মাঝে নির্বাচন কমিশনের যে বক্তব্য সেটা শুনিয়ে দেব যে তারা কি বলতে চাইছেন এবং ফাইনালি কি হবে সেটা তারাই জানেন। এবার বলে রাখি, যারা হিয়ারিংয়ে যাবেন তারা কে কোন কাগজ দেখাবেন সেইটা আপনাদের একটু বুঝে নেওয়া দরকার আছে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করুন একজন তার বাবার নাম দেখিয়েছে, যে 2002-তে তার নিজের নাম ছিল না, সে তার বাবার নাম দেখিয়েছে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই বাবার নাম দেখিয়েছে তার জন্ম কখন। যদি দেখা যায় যে 87 সালের আগে জন্ম, তাহলে সে একটি কাগজ দেবে। তাকে যদি হিয়ারিংয়ে ডাকা হয়, সম্ভবত ডাকাই হবে না, তাহলে যে কোনো যে 11টা কাগজের কথা বলা আছে তার মধ্যে যে কোনো একটা দেবে। তার মধ্যে স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট সহ আরম্ভ করে যা কিছু কিছু দেখালেই হলো, মিটে গেল। প্রজেনী অর্থাৎ যারা বংশধর, অর্থাৎ যারা বাবা মার নাম দেখিয়েছেন তাদের খুব একটা সমস্যা নেই। মায়ের নাম যারা দেখিয়েছেন 2002-তে তাদের যদি ডাকা হয়, বেশিরভাগ ক্ষেত্রে ডাকা হবে না, যদি ডাকা হয় তাহলে উনি যে মা এইটা দেখানোর জন্য আপনি কি দিতে পারেন, আপনার বার্থ সার্টিফিকেটের মধ্যে যদি মায়ের নাম থাকে তাহলে বার্থ সার্টিফিকেট দেখালেন, প্রমাণ হয়ে গেল এটা মা। এটা বিএলও করে দিতে পারেন, অর্থাৎ বিএলওর কাছে যদি আপনি কাগজ দিয়ে দেখিয়ে দেন যে ওইটা আপনার মা, তাহলে উনি হয়তো আপনাকে হিয়ারিংয়ে নাও ডাকতে পারেন। এটা বিএলও এবং তার ঊর্ধ্বতন যে অফিসার তিনি ঠিক করে নেবেন যে ওনাকে আর ডাকার দরকার নেই, এটা ওনার মা। কিন্তু যদি ডাকেন তাহলে আপনি ওই কাগজটিই দেখাবেন যে ওটা যে আপনার মা, সেটা কি দিলে প্রমাণ হবে, বার্থ সার্টিফিকেট দিলে প্রমাণ হয়ে যাবে। অথবা আপনি যদি স্কুল সার্টিফিকেট দেন, সেখানে যদি মায়ের নাম থাকে ভালো, কিন্তু সেখানে যদি বাবার নাম থাকে তাহলে কিন্তু মায়ের একটা পেপারস দিতে হবে যেখানে মা আর বাবার নাম আছে। অর্থাৎ মায়ের নাম দেখালে দুটো পেপারস দিতে হবে, একটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট দিলে মায়ের নাম থাকলে হয়ে যাবে, একটাতেই হয়ে যাবে। আর যদি তা না হয় তাহলে দুটো পেপারস দিতে হবে, যেমন স্কুল সার্টিফিকেটে বাবার নাম থাকবে, আবার মায়ের একটা পেপারস দিতে হবে, সেটা ভোটার কার্ড বা প্যান কার্ড, যেখানে মায়ের নাম আর বাবার নাম থাকবে। তাহলেই বোঝা যাবে যে উনি আপনার মা। তাহলে এই দুটো কাগজ দেখাবেন। আমি এইভাবে এই জন্য বলে দিচ্ছি যে হিয়ারিংয়ে কিন্তু আপনি বোঝানোর জন্য বেশি সময় পাবেন না, প্রচুর ভিড় থাকবে, লাইনে লোক থাকবে, পেছন থেকে বলবে ও দাদা সামনে চলুন, তাড়াতাড়ি করুন, চেঁচামেচি আছে, সবাই বিরক্ত হওয়ার ব্যাপার আছে। সুতরাং আপনি যে খুব সময় পাবেন তা নয়, আবার সময় যে পাবেন না তাও নয়। সুতরাং আপনাকে সে অল্প সময়ের মধ্যে মূল ব্যাপারটা বলতে হবে। যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকে আর বিএলও যদি এটা দেখে মেনে নেন যে আপনাকে হিয়ারিংয়ে ডাকার দরকার নেই, মিটে গেল। তো যারা ঠাকুমা দেখিয়েছেন, দাদু এবং ঠাকুমা, দাদুকে দেখালে দুটো কাগজ দেখালে হয়ে যাচ্ছে। আপনারটা দেখাবেন যেখানে আপনার বাবার নাম থাকবে, এবং বাবারটা দেখাবেন যেখানে বাবার নাম আর ঠাকুরদার নাম থাকবে, মিটে গেল। এটাও বিএলও করে দিতে পারবেন, হিয়ারিংয়ে তিনি নাও ডাকতে পারেন। আবার যদি ঠাকুমায়ের নাম দেখান তাহলে সমস্যাটা কেমন হচ্ছে, আপনি আপনার একটি কাগজ দেখাবেন যেখানে বাবার নাম আছে, এবং ঠাকুমায়ের কাগজটা দেখাবেন যেখানে ঠাকুমার নাম এবং তার হাজব্যান্ডের নাম আছে, আর মাঝখানে লিঙ্ক করার জন্য আরেকটি কাগজ যেখানে আপনার বাবার নাম আর ঠাকুরদায়ের নাম আছে। তাহলে এই তিনটে কাগজ দিলে আপনাদের হয়ে যাবে। তো এইভাবে আপনারা লিঙ্ক কাগজ পরপর দেখিয়ে দেবেন, বাড়তি কথার দরকার নেই। আপনি যাকে দেখিয়েছেন তার সাথে লিঙ্ক ঠিকঠাক মতো হচ্ছে কি না সেটা দেখালেই হলো। তাহলে এটা গেল হচ্ছে যাদের 2002-এ লিঙ্ক করিয়েছেন তাদের যদি হিয়ারিংয়ে ডাকে,
বারবার বলছি যে যারা বাবা মা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা দেখিয়েছেন তাদের না ডাকতে পারে, যদি ডাকে তো আপনি কিভাবে তার দাদু সেই কাগজগুলো পরপর মিলিয়ে দেখিয়ে দেবেন, তাহলে আপনার হয়ে যাবে। বাড়তি কথা বলে কোনো লাভ হবে না, কাগজ মেলাতে পারলেই কাজে লেগে যাবে, হয়ে গেল। এইবার আমি চলে আসি যারা কোনো লিঙ্ক দেখাতে পারেননি, অর্থাৎ 2002 সালে নিজের নাম ছিল না, বাবার নাম ছিল না, মায়ের নাম ছিল না, দাদুর নাম দিদার নাম কারো নাম ছিল না, ঠাকুরদা ঠাকুর মায়ের নাম ছিল না। তো এরকম যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে যে কথা বলছিলাম 2002-তে যাদের নিজের নাম বাবার নাম মায়ের নাম দাদু দিদা কারো নাম দেখাতে পারেননি, তারা হেয়ারিংয়ে কি করবেন? তারা হেয়ারিংয়ের সময় মাথায় রাখবেন যে 11টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই 11টা ডকুমেন্টস কার কোনটা লাগবে শুনুন। মনে করুন একজনের জন্ম জুলাই 1987-র আগে, তাহলে তিনি 11টার মধ্যে যে কোনো একটা কাগজ দেবেন। যে কোনো একটা কাগজ কি কি? সেটা হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট, হতে পারে আপনার বার্থ সার্টিফিকেট, হতে পারে আপনার পাসপোর্ট। মনে রাখবেন পাসপোর্ট থাকা মানে কিন্তু তিনি নাগরিক, তাহলে আর কোনো কিছুই চাইবে না। হতে পারে পাসপোর্ট, অথবা সেখানে তার বদলে আপনি দেখালেন যে 1971 সালের আপনার কোনো সরকারি কাগজ ছিল, 1965 সালের কোনো দলিল ছিল, বা 1947 সালের কোনো পেপারস আছে, অথবা সেই সময়ের কোনো রেশন কার্ড বা সরকারি কিছু পেয়েছেন তার কোনোটা রসিদ আছে। তো যার মধ্যে আপনার নামটি আছে 1987 সালের আগের, এরকম কোনো একটা কাগজ দেখাবেন। যে কোনো একটি কাগজ দেখালেই কিন্তু আপনার হয়ে যাবে। পেনশনের পিপিও দেখাতে পারেন, তারপরে সরকারি আইডেন্টি কার্ড দেখাতে পারেন, আপনি সার্ভিস করেছেন সেরকম কিছু দেখাতে পারেন। অর্থাৎ 2002-এ আপনার নাম নেই, 87 সালের জুলাই মাসের আগে জন্ম, তাহলে যে কোনো একটা কিছু দেখাবেন, আপনার নাম উঠে যাবে। 2 নম্বর কেস হচ্ছে যাদের জন্ম জুলাই 1987 থেকে 2004-এর ডিসেম্বর এই পর্যন্ত যাদের জন্ম। তো এই যে সময়টা বললাম, এই সময়ে যাদের জন্ম তাদের নাম যদি 2002-এ না থাকে এবং বাবা মায়ের নামও না থাকে, ঠাকুরদা ঠাকুমায়ের নামও নাম থাকে, মানে কারো নাম নেই, তাহলে তারা কি দেখাবেন? তাদের ক্ষেত্রে ওই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা, অর্থাৎ স্কুল সার্টিফিকেট, তারপরে পাসপোর্ট, শিডিউল কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এই ধরনের যে কোনো একটা দেখাবেন। কিন্তু তাদের ক্ষেত্রে কমিশনের নিয়ম অনুসারে 2টো কাগজ দেখাতে হবে, নিজের একটা আর বাবারও একটা। অর্থাৎ বাবার যে 11টার মধ্যে একটা দেখাতে হবে আর নিজের 11টার মধ্যে একটা দেখাতে হবে, তাহলে তাদের ক্ষেত্রে 2টো কাগজ দেখাতে হবে। এটা হচ্ছে নিয়ম, কিন্তু নিয়ম শিথিল হতে পারে। অর্থাৎ আপনার যিনি ইআরও, এইআরও বা বিএলও আছেন, তারা যদি কনসিডার করেন যে না বাবারটা দেখাতে হবে না, নিজেরটা দেখালেই হয়ে যাবে, করতে পারেন, আমি সেটা জানি না, তারা তাদের মতো করে করতেই পারেন। কিন্তু আমি বলছি ইলেকশন কমিশনের নিয়ম অনুসারে এক্ষেত্রে 2টো কাগজ দেখাতে হবে, একটা নিজের একটা বাবার অথবা মায়ের, যে কোনো একটা, তাহলে 2টো দেখালে হয়ে যাচ্ছে। এইবার চলে আসি যাদের জন্ম 2004 সালের পরে, তাদের যদি কারো নাম 2002-তে না থাকে, বাবা মা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা কারো নাম 2002-তে নেই, তিনি কি দেখাবেন? তার ক্ষেত্রে 11টা কাগজের মধ্যে একটা কাগজ দেখাতে হবে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, চাকরির আইডেন্টি কার্ড, যে কোনো একটা। তাহলে তিনি একটা দেখাবেন। কিন্তু এক্ষেত্রে একটা শর্ত, সেটা হচ্ছে তার বাবা মা দুজনের 2টো কাগজ দেখাতে হবে। অর্থাৎ মায়েরও 11টার মধ্যে যে কোনো একটা কাগজ, বাবারও 11টা কাগজের মধ্যে একটা কাগজ, তাহলে 3টে কাগজ দেখাতে হচ্ছে যাদের 2004 সালের পরে জন্ম। আমি বারবার বলছি এটা ইলেকশন কমিশনের গাইডলাইন, এইবার এটা পরিবর্তিত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্দেশিকাটা দেওয়া হয়েছিল, যে ফর্ম দেওয়ার সময় একটা নির্দেশিকাও দেওয়া হয়েছিল, তাতে 3 ভাগে ভাগ করা ছিল। 2004 সালের পরে জন্ম হলে কি করতে হবে, আর 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম হলে কি করতে হবে, আর 87-র আগে জন্ম হলে কি করতে হবে। এটা হচ্ছে পরিষ্কার হিসেব, এই কাগজে আপনারা দেখাবেন। দেখালে কিন্তু আপনার নাম লিস্টে উঠে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি আপনার 2002 সালের নাম নাও থাকে, আপনার বাবা মার নাম নাও থাকে, এইভাবে দেখাতে হবে। তাহলে 87 সালের আগে যাদের জন্ম তারা একটা কাগজ দেখাবেন,
87 থেকে 2004 যাদের জন্ম তাদের দুটো কাগজ, একটা নিজের একটা বাবা মায়ের, আর 2004 সালের পরে যাদের জন্ম তারা দেখাবেন 3টে কাগজ, একটা নিজের, একটা বাবার, একটা মায়ের। এই নিয়মের শিথিলতা থাকতে পারে এই আরও, বা বিএলও যদি মনে করেন যে এই লোকটি কাগজ দেখাতে পারছেন না, কিন্তু ওনাকে আমি চিনি, উনি এখানকার স্থায়ী বাসিন্দা, ওনার 14 পুরুষ এখানে রয়েছে বা ওনার 3 পুরুষ এখানে রয়েছে, এখানকার ভারতের স্থায়ী অধিবাসী, এটা যদি তিনি মনে করেন, তাহলে কোনো কাগজ ছাড়াও আপনার দুঃখিত, তাহলে আপনার নামটা তিনি তুলতে পারেন। সেটা একেবারে তার নিজস্ব ব্যাপার। তিনি যদি একদম শিওর হয়ে থাকেন যে আপনি ভারতের স্থায়ী অধিবাসী, তাহলে তিনি তুলতেই পারেন। কার কাগজ থাকলে তো তুলবেনই, এটা হচ্ছে আপনাদের বোঝানোর দরকার ছিল। হিয়ারিংয়ে না গেলে কি হবে সেটা ইলেকশন কমিশনের বক্তব্য আপনাদের আগে শুনিয়েছি, আরও একবার শুনে নিন যে হিয়ারিংয়ে না গেলে কি হবে। হিয়ারিংয়ে না যাওয়া মানে হচ্ছে আপনি তথ্য দিলেন না, আপনার কাগজে অসঙ্গতি রয়েছে, আপনাকে ওই জন্য হিয়ারিংয়ে ডাকা হয়েছে, কিন্তু আপনি হিয়ারিংয়ে গেলেন না। তো হিয়ারিংয়ে না যাওয়ার অর্থটা এরকম হয়ে দাঁড়ায় যে আপনি যে ভারতীয় তার আপনি যে সঠিক ভোটার তার প্রমাণটা আপনি কিন্তু দিলেন না। সেক্ষেত্রে ইলেকশন কমিশন আপনার নাম রাখতেও পারে, নাও রাখতে পারে, ফাইনাল লিস্টে আপনার নাম কাটা পড়তে পারে। এই জন্যই আমি প্রথমে বললাম যে খসড়া লিস্ট যেটা বেরিয়েছে, যেখানে সকলের নাম আছে মরা ভোটার বাদ দিয়ে এবং শিফটেড ভোটার বাদ দিয়ে, তো এই যে লিস্ট, এটা হচ্ছে এই যে এসআইআর পর্ব তার অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনি এই এসআইআর পর্বে অংশগ্রহণ করবার সুযোগ পেয়েছেন। এরপরে অনেককে যাদের নাম উঠেছে তাদের মধ্যে থেকে বেশিরভাগ জনকে হেয়ারিংয়ে ডাকা হবে না। ডাকা হবে না কারণ তাদের কাগজে তাদের যে বক্তব্য তাতে কমিশন সন্তুষ্ট, বিএলও সন্তুষ্ট, সুতরাং তাদেরকে আর হেয়ারিংয়ে ডাকা হচ্ছে না। যারা হেয়ারিংয়ের ডাক পাবেন না ধরে নিতে পারেন যে তাদের কোনো সমস্যা নেই। যারা হেয়ারিংয়ের ডাক পাবেন তাহলে বুঝতে হবে যে তাদের অতিরিক্ত কিছু শোনার জন্য, অতিরিক্ত কাগজ দেখার জন্য তাদের ডেকে পাঠানো হয়েছে। সুতরাং আপনারা গাফিলতি করবেন না, অবশ্যই বিএলওর সাথে যোগাযোগ করবেন, নোটিশ নেবেন এবং সেই নোটিশ অনুসারে সময় মতো আপনার যেখানে হেয়ারিং, সেই হেয়ারিংয়ে উপস্থিত হয়ে আপনি আপনার বক্তব্য জানাবেন। বক্তব্য হবে সংক্ষিপ্ত এবং আমি বলে দিলাম কার কী বক্তব্য হবে, ঠিক ওই বক্তব্যটুকুই আপনারা জানাবেন, এর বেশি কিছু নয়। যদি আপনার মনে হয় আপনার কোনো কাগজ নেই তাহলে সেটাও জানাবেন যে আমার কোনো কাগজ নেই, কিন্তু আমি ভারতের স্থায়ী অধিবাসী, কারণ হচ্ছে এই কারণে আমার নেই। এমন আছে অনেক অনাথ মানুষ যাদের কোনো কাগজই নেই কিন্তু তিনি ভারতীয়, তাহলে তিনি তার কথাটা বলবেন। আবার এমন দেখা যায় যে অত্যন্ত গরিব ঘরের একজন মানুষ যার বাবা মা শিক্ষিত ছিলেন না, তাদের কোনো কাগজ নেই, কেউ বা অনাথ, বাবা মা নেই, তারও কোনো কাগজ নেই, কিন্তু তিনি ভারতীয়, তাহলে তিনি তার বক্তব্যটা জানাবেন, নিশ্চয়ই তার বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখা হবে। তো আপনাদের আমি অনুরোধ করব যে যাদের এই হিয়ারিংয়ে ডাকা হবে অবশ্যই কিন্তু হিয়ারিংয়ে যাবেন। হিয়ারিংয়ে না যাওয়াটা কিন্তু একটা রিস্ক থেকেই যায়। অনেকে মনে করতে পারেন যে খসড়া লিস্টে আমার নাম উঠে গেছে মানে আমার এসআইআর কমপ্লিট হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আপনি যদি ডাক পান তাহলে বুঝতে হবে যে আপনার কথা শুনতে চাইছে কমিশন, আর আপনি যদি ডাক না পান তাহলে বুঝতে হবে আপনার কাগজে তারা সন্তুষ্ট এবং আপনি চিন্তামুক্ত। তো এই হচ্ছে মূল ব্যাপার, এটা আপনাদের একটু বলার দরকার ছিল, আমি বলেছিলাম ব্যাপারটা বলবো। অনেকদিন ব্যস্ত ছিলাম যার জন্য আপনাদের মুখোমুখি হতে পারছিলাম না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন যে আপনাদের সবার নাম ফাইনাল ভোটার লিস্টে উঠুক, কিন্তু তার জন্য আপনাদের কিন্তু এই ন্যূনতম কর্তব্য পালন করতে হবে। তো সবাইকে আরও একবার নমস্কার জানাই।